হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা 17 এপ্রিল 2024-এর সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ এবং এডিটোরিয়াল ডিসকাস করব। তো কী রয়েছে? লোহিত সাগরে হুতি আক্রমণের দরুন ক্রমবর্ধমান ক্ষতির মুখে ভারতের ছোট মাঝারি রপ্তানি শিল্প। তো এইটা অনেক গুরুত্বপূর্ণ একটা এডিটোরিয়াল রয়েছে। রপ্তানি নেট কেবল হামলার প্রেক্ষিত হুথি আক্রমণ নিয়ে আমরা ছোটোখাটো আলোচনা এর আগে করেছি, কী ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা আলোচনা করেছি। এখানে ডিটেলসে বলা রয়েছে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কী প্রভাব পড়ছে, বিশেষত ভারতের ক্ষেত্রে, সেটা এখানে আমরা দেখতে পাবো। পুরনো পেনশন স্কিম ফিরিয়ে এনে লাভটা কী? তো পেনশন স্কিম নিয়ে এখানে কিছু বলা রয়েছে, কিছু পলিটিক্যাল বিষয় রয়েছে, আমরা শুধু স্কিমটা সম্পর্কে এখানে জানবো। ক্যান্সার প্রতিরোধে জাদু দেখাবে এআই, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বিভিন্ন পজিটিভ নেগেটিভ নিউজ সবসময়তেই শুনতে পাই, নেগেটিভ নিউজই বেশি থাকে। এখানে কিছু পজিটিভ নিউজ রয়েছে, সেটা দেখে নেব। সংঘর্ষ বিরতির মধ্যেই নরমে গরমে হুঁশিয়ারি। তো গাজার যুদ্ধবিরতি দাবিতে লস অ্যাঞ্জেলসে শপিং মলে প্রতিবাদ চলছে। তো এই বিষয়টা নিয়ে আমরা দেখব। রাষ্ট্রপুঞ্জ, অ্যাটমিক এনার্জি এজেন্সি ইত্যাদি ইত্যাদি নিয়ে কিছু ইনফরমেশান রয়েছে গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো আমরা পরপর দেখে নেব। তো প্রথমে আমরা হুতি আক্রমণ এই বিষয়টা। পশ্চিমী দেশগুলি যৌথ বাহিনী যদিও হুতি গোষ্ঠীর সামরিক মোকাবিলায় নেমেছে, সমাধানের চাবিকাঠি কিন্তু প্যালেস্তাইনে, লিখছে কিছু বন্দ্যোপাধ্যায়। কলকাতার ব্যবসায়ী তো মাথায় হাত, বুঝতে পারছে না কি করবেন। ফি বছর তার কারখানায় তৈরি বিভিন্ন যন্ত্রাংশ ইউরোপের বাজারে রপ্তানি হয়, কিন্তু যখন থেকে ইয়েমেনের হুথি জঙ্গি গোষ্ঠী লোহিত সাগরে জাহাজের উপর হামলা শুরু করেছে, তখন থেকে লোহিত সাগর, সুয়েজ ক্যানাল, ভূমধ্যসাগরে যাত্রাপথ ছেড়ে 3500 কিমি ঘুরে উত্তমাশা অন্তরীপ দিয়ে জাহাজে ইউরোপে নিয়ে যেতে হচ্ছে। এতে যে গন্তব্যস্থলে পৌঁছতে সময় বেশি লাগছে তা নয়, পরিবহন খরচ বেড়েছে 40%। ইউরোপীয় খদ্দেররা তো এসব শুনতে নারাজ, তারা বাড়তি খরচের বোঝা নিতে চাইছে না। তুর্কি বা পোলিশ সংস্থাগুলো এই সুযোগে বাজারে ঢুকে পড়ছে, তাদের তো লোহিত সাগর পেরোতে হচ্ছে না, ফলে ইউরোপের বাজার হাতছাড়া না হয়, এই চিন্তাতে এক ব্যবসায়ীর ঘুম উড়ে গিয়েছে। তো এখানে ছোট করে সমস্যাটা কিন্তু বলা রয়েছে। 3500 কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে, পুরো আফ্রিকাটাকে ঘুরে যেতে হচ্ছে উত্তমাশা অন্তরীপ দিয়ে, যার জন্য বিশাল পরিমাণ সময় এবং অর্থ এখানে কিন্তু নষ্ট হচ্ছে। প্রথম আশঙ্কা রপ্তানি। ইউরোপের বাজার হারানোর আশঙ্কাটাই বাস্তব হয়ে দাঁড়াতে পারে মাঝারি রপ্তানিকারকদের জন্য, যদি এই হামলা চলতেই থাকে। পরিসংখ্যান বলছে ভারতের বার্ষিক পণ্য রপ্তানির যে 45,000 কোটি ডলার ছুঁয়েছে, তার 40 ভাগ এই সব ছোটো মাঝারি রপ্তানিকারকদের দারুণ। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ভারতে বার্ষিক পণ্য রপ্তানি 45,000 কোটি ডলার ছুঁয়েছে, এটা এই মাঝারি ছোট রপ্তানিকারকদের জন্য এটা সম্ভব হয়েছে। অথচ তার মাত্র 3 থেকে 7% লাভ করেন এই বাণিজ্য থেকে। ফলে বাড়তি খরচের ধাক্কা তাদের পক্ষে সামলানো দুঃসাধ্য বললেই হয়। জাহাজ যাত্রার সময় বেড়ে যাওয়ার জন্য দিক রয়েছে, এর ফলে জাহাজও কমে যাচ্ছে, যা পারে সরাসরি উৎপাদন কমাতে বাধ্য করছে। পরে ইতিমধ্যে তামিলনাড়ুর তিরুপুরের কাপড়ের মিলগুলো উৎপাদন ক্ষমতার 1/3 কাজ করছে, ফলে খরচ সামলানোর জন্য কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে 2 বছরে কবিরতিবাণীর পর সবেমাত্র রপ্তানি বাণিজ্যে তেজি হতে শুরু করেছে, তাই এই সময় হুথি হামলা এই রপ্তানি বাণিজ্যের জন্য অশনি সংকেত হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে চিন্তায় পড়েছে পোশাক রপ্তানিকারকরা। প্রত্যক্ষভাবে 4.5 কোটি, পরোক্ষভাবে 1.5 কোটি মানুষের রুজিরুটির যোগান দেয় এই শিল্প। তুরস্ক বরাবরই পোশাক রপ্তানি ক্ষেত্রে কট্টর প্রতিদ্বন্দ্বী। বাকিবহল মৌলের সংখ্যা, লোহিত সাগরে গণ্ডগোলের সুযোগ নিয়ে তুর্কি ব্যবসায়ীরা ইউরোপের বাজার আরও দখল করার চেষ্টা করতে পারে, তাহলে ইউরোপের বাজার হাতছাড়া হওয়ার শঙ্কা রয়েছে এখানে। এছাড়া নেট কেবল। লোহিত সাগরে যত যুদ্ধ ছড়িয়ে পড়ছে, তত বিশ্বের টেলিযোগাযোগ বিশেষজ্ঞদের রাতের ঘুম উবে যাওয়া দাখিল হচ্ছে। লোহিত সাগরের তলদেশে বিশ্বের 16টা আন্তঃমহাদেশীয় ব্রডব্যান্ড কেবল পাতা রয়েছে, একটি 1015 কিমি লম্বা, এবং সব কেবল ভারত তথা এশিয়ার বিশাল বিশাল অংশের নেট পরিষেবা দেওয়া হয়। বিশেষজ্ঞদের এই সংখ্যা এইসব সমুদ্রের তলদেশে পাতা কেবল নিয়ে। লোহিত সাগরের গড় গভীরতা 450 মিটার হলেও কোনো কোনো জায়গাতে 100 মিটার এসে দাঁড়িয়েছে। ফলে যে জঙ্গিদের হাতে ড্রোন, মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে, তারা যে প্রযুক্তি ব্যবহার করে নেট কেবলগুলো ক্ষতি করতে পারে তা বলাই বাহুল্য। বিশেষ করে 2013 সালে মিশরে আলেকজান্দ্রিয়াতে ভূমধ্যসাগরের তলদেশে পাতা কেবল লাইন যখন এই ধরনের হামলা হয়েছে, এই ধরনের মিশরে ঘটনায় ব্যাপক নেট পরিষেবা ব্যাহত হয়। আর লোহিত সাগরে কিছু হলে তো ইউরোপ ও এশিয়ার বিশাল অংশের নেট পরিষেবা ব্যাহত হবে। সমর বিশেষজ্ঞ উইলসন জোনসের মতে, একদিকে যখন দক্ষিণ ইয়েমেনে কার্যত হুতি জঙ্গিদের রাজ চলে,
এখন বাবেল মান্ডেব প্রণালী আর অ্যাডেন উপসাগর জুড়ে মাত্রাতিরিক্ত সমুদ্রের তলদেশে কেবল পাতা রয়েছে। সাবমেরিন না থাকলেও ডেপথ চার্জ না করে ডুবুরি নামিয়ে কেবলের ক্ষতি করার চেষ্টা করতেই পারে হুথিরা। তো এখানে কিন্তু একটা বিরাট বড় ক্ষতির সম্ভাবনা। আমরা জানি সাবমেরিন কেবলের মাধ্যমেই কিন্তু নেট যোগাযোগ সারা বিশ্বের মধ্যে রক্ষিত হয়। তো সেখানে যদি কোনো হামলা হয় তাহলে কিন্তু নেট পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হওয়া আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে। হামলার প্রেক্ষিত আপাত দৃষ্টিতে ইসরায়েল হামাস হামলা আর তারপরে গাজার পাল্টা হামলা, হুথিদের এই সাম্প্রতিক আক্রমণের পিছনে ইসরায়েলের হামাস হামলা এবং গাজায় হামলা। হুথিদের দাবি তেল আভিভ যতদিন গাজায় হামলা চালাবে ইসরায়েল তার মদতদাতা পশ্চিমী শক্তির কোনো জাহাজকে লোহিত সাগর দিয়ে যেতে দেওয়া হবে না। তবে অন্য দেশের জাহাজও হুথি হামলা হয়েছে। বস্তুত লোহিত সাগর অ্যাডেন উপসাগরের সংযোগস্থলে বাবেল মান্ডেব প্রণালী, অ্যাডেন উপসাগর জুড়ে চলছে পশ্চিম এশিয়ার আর এক যুদ্ধ। ইয়েমেনের দক্ষিণ দিকের ঘাঁটি থেকে হুথিরা মূলত দুই জায়গায় জাহাজের উপর হামলা চালাচ্ছে। পরিসংখ্যান বলছে গত নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত 60টিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে এই জঙ্গি গোষ্ঠী। মনে করা হচ্ছে হুথিদের অস্ত্রভাণ্ডারে ইয়েমেনের সরাসরি সরকারি বাহিনীর কাছ থেকে লুট করা অস্ত্র যেমন রয়েছে তেমন ইরানি অস্ত্র আছে, এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার অস্ত্রও রয়েছে হুথিদের হাতে। হুথি হামলা ঠেকাতেই জলপথ দিয়ে বছরে $1 লক্ষ কোটি বাণিজ্য টিকিয়ে রাখতে ইউএস ব্রিটেনের নেতৃত্বে 20টি পশ্চিমী দেশের যৌথ নৌবাহিনী লোহিত সাগরে এসেছে। অপারেশন প্রসপ্যারিটি গার্জিয়ান নামেই বহুদেশীয় নৌ অভিযানে নেতৃত্ব হচ্ছে ইউএসের বিমান বাহিনীর রণতরী। তো অপারেশন প্রসপ্যারিটি গার্ডিয়ান, এখান থেকে এমসিকিউ হতে পারে। অপারেশন প্রসপ্যারিটি গার্ডিয়ান এটা এই হুথি আক্রমণ প্রতিহত করার জন্য একটা পদক্ষেপ। রণতরী ইউএসএ আইএন জাভেদ আলাদাভাবে গোটাচারেক ভারতীয় রণতীর টহল দিচ্ছে উপদ্রুত জলপথে। পশ্চিম নৌবাহিনী বেশ কয়েকবার দক্ষিণ ইয়েমেনে হুথি ঘাঁটিতে হামলা চালিয়েছে, কিন্তু পার্বত্যময় এলাকায় লুকিয়ে থাকা জঙ্গি ঘাঁটিগুলির সত্যি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা নিশ্চিত নয়। হুথিদের লাগাতার আক্রমণ আসলে অন্য এক সমীকরণের বার্তা বয়ে আনছে। কারোরই অজানা নয় যে মূলত তেহরানের মদতে হুথিরা যুদ্ধংদেহী মনোভাব দেখাচ্ছে। তেহরান পাশাপাশি লোহিত সাগরে রুশ নৌবাহিনীর আসল উদ্দেশ্যটা কী তা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ চীনা রুশ পণ্যবাহী জাহাজ কিন্তু হুথি হামলা থেকে ছাড় পেয়েছে। তাহলে এখানে একটা কিন্তু বিষয় উঠে আসছে, রাশিয়া চীনের কি হাত রয়েছে এখানে? তেহরানের তো রয়েছে, রাশিয়া চীনের কি হাত রয়েছে? এটা একটা প্রশ্ন। নয়া রুশ চীনা গ্রেট গেমস। বিশেষজ্ঞদের মতে বর্তমান গাজা যুদ্ধ রাশিয়া চীনের কাছে অন্য এক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। এতদিন শত চেষ্টা করেও সিরিয়ার বশির আল আসাদের তাকাত পাচ্ছানা ছাড়া মস্কো পশ্চিম এশিয়ায় বিশেষ প্রভাব বিস্তার করতে পারেনি। চীন ও পাকিস্তানই আটকে ছিল। ওয়াশিংটন তেহরানের ওপর নিষেধাজ্ঞা চাপানো ইরান কতকটা বাধ্য হয়ে তেল বেচার জন্য মস্কো বেজিংয়ের দ্বারস্থ হয়। ইউক্রেন যুদ্ধে ড্রোন সরবরাহ করায় বাঁচানো সামরিক সহযোগী হিসেবে পুতিনের কাছে তেহরানের কদর বেড়েছে। পশ্চিম এশিয়ার প্রভাব বিস্তারের জন্যই ইরানকে প্রথম ঘুঁটি হিসেবে বেছে নিয়েছে শি জিনপিংও। অন্যদিকে এশিয়া চীনের বাড়াবাড়ি রোখার জন্য ভারত, জাপান, অস্ট্রেলিয়াকে নিয়ে যখন ওয়াশিংটন কোয়াড গড়েছে তখন কথা হচ্ছে ন্যাটোর এশীয় সংস্করণের। যখন পুতিনের রণদামাবাদ থামানোর জন্য রাশিয়াকে ন্যাটো ঘেরার চেষ্টা করছে তখন রুশ চীনও যে গোষ্ঠী গড়ার পথে হাঁটবে সেটা স্বাভাবিক। ঠিক সে কারণেই উত্তর কোরিয়া ইরানকে নিয়ে মস্কো বেজিংয়ের নয়া জোটের পথে হাঁটতেই পারে। উত্তর কোরিয়া, ইরান, মস্কো এবং বেজিং অর্থাৎ রাশিয়া এবং চীন, এই চারটে দেশ তারা কিন্তু জোটের পথে হাঁটতে পারে। সেদিক দিয়ে দেখলে লোহিত সাগরের এই সংঘর্ষ দীর্ঘকালীন বৈরিতার মুখবন্ধ মাত্র, অর্থাৎ এটা সূত্রপাত। সমাধানে গাজায় বিষয় কিন্তু আশা ছাড়েনি। তাদের মতে যদি বিশ্বের 30% কন্টেনার বাণিজ্য লোহিত সাগর দিয়ে হয় তাহলে এখনও পর্যন্ত 11% ট্রাফিক আফ্রিকার উত্তর মাসে অন্তর্বর্তী ইউরোপের পণ্য নিয়ে গিয়েছে। অন্যদিকে 6 মাস যুদ্ধ চলার পর প্রবল আন্তর্জাতিক চাপে তেল আভিভ আর হামাসকে আলোচনার টেবিলে আনতে পারে। অন্তত কায়রো শান্তি বৈঠকে সেই দাবি উঠেছে। নভেম্বর নির্বাচনকে মাথায় রেখে বাইডেনের পক্ষে আর কতদিন তেল আভিভকে সমর্থন দিয়ে যাওয়া সম্ভব তা নিয়ে প্রশ্ন জোরদার হচ্ছে। সেরকম হলে বাধ্য হয়ে ইসরায়েলকে আলোচনা টেবিলে বসতে হবে, ততদিন হয়তো হুতি উপদ্রব চলতে পারে। তো এখানে একটা পজিটিভ দিক হতে পারে সেটা বলতে চলা হয়েছে। এখানে একটা জাহাজ ডুবে যাচ্ছে, তার চিত্র এখানে দেখানো হয়েছে, পুরো উল্টে গিয়েছে জাহাজটা। যাই হোক, খুব গুরুত্বপূর্ণ আলোচনা এখানে করা রয়েছে সারা বিশ্বে, এমনকি ভারতের উপর ব্যাপকভাবে যে প্রভাব পড়ছে সেটা নিয়ে এখানে আলোচনা, এবং তার সাথে সাথে আন্তর্জাতিক ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্কে কী পরিবর্তন আসতে চলেছে, মস্কো চীনের দাদাগিরি সেই জায়গাগুলোতে এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনাটা করা রয়েছে। পুরানো পেনশন স্কিম ফিরিয়ে এনে লাভটা কী? যে 3টে রাজ্যে কংগ্রেস ক্ষমতায় ফিরেছিল, রাজস্থান, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, সেখানে তাদের অন্যতম খারাপ আইডিয়া ছিল নতুন পেনশন স্কিম বাতিল করে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনা। তারপরে তারা সেখানে ক্ষমতায় আসে। সেই কর্ণাটকেও তারা একই পদক্ষেপ কথা ভাবছিল, কিন্তু তা করেনি। তাহলে কি সুবুদ্ধির উদয় হয়েছে?
কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে ওপিএসের কোনো উল্লেখ নেই। ওল্ড পেনশন স্কিম ওপিএস। পি চিদম্বরম উত্তর বলেছেন ওপিএস অবশ্যই দলের ভাবনায় ছিল, কিন্তু তারা এই নিয়ে গঠিত কমিটির রিপোর্ট অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা করছেন। তার মানে কি নতুন চিন্তাভাবনা চলছে? তো ওপিএস নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, ওল্ড পেনশন স্কিম। ওপিএসের আওতায় কেন্দ্রীয় রাজ্য সরকারি কর্মচারীরা সর্বশেষ বেসিক পের 50% পেনশন হিসেবে পায়, যা মুদ্রাস্ফীতির হাতের সাথে সম্পর্কযুক্ত। সারা বিশ্বে দেখা গেছে এই ধরনের পূর্বনির্ধারিত পেনশন এর দরুন সরকারের আর্থিক দায়ভার বাড়ে। বর্ধিত রাজস্ব সত্ত্বেও জরুরি কাজে ব্যবহার করা যায় না। তো এটাই হচ্ছে ওল্ড পেনশন স্কিম। তো যাই হোক, এটা নিয়ে আলোচনা, মূলত পলিটিক্যাল আলোচনা, স্কিমটা এখানে ছোট করে বলা রয়েছে। ক্যান্সার প্রতিরোধে জাদু দেখাবে এআই এখন প্রদীপের সেই জিনি। চিকিৎসা ক্ষেত্রেও সে গুটি গুটি পায়ে ঢুকে পড়েছে। বর্তমানে ক্যান্সার গবেষণা বিশেষজ্ঞদের অন্যতম আশা ভরসা হয়ে উঠেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম মেধা। সে কথায় প্রতিধ্বনিত হলো আমেরিকার সর্ববৃহৎ ক্যান্সার বিষয়ক সংগঠন আমেরিকান ইনস্টিটিউশন ফর ক্যান্সার রিসার্চ এর বার্ষিক সম্মেলনে। আমেরিকার সান দিয়েগো শহরে সম্প্রতি শেষ হয়েছে 4 দিনব্যাপী সম্মেলন। যোগ দিয়েছিলেন হাজার হাজার দেশি বিদেশি মানুষ। এদের মধ্যে কেউ চিকিৎসক, নার্স, কেউ গবেষক, কেউ নিজেই ক্যান্সার রোগী, কেউ আবার রোগীর সেবা শুশ্রূষাকারী কেয়ার গিভার ছিলেন। ওষুধ প্রস্তুতকারী সংস্থা প্রতিনিধি, ক্যান্সার সাংবাদিকরাও। এই সম্মেলনের লক্ষ্য হলো একযোগে ক্যান্সার বিরুদ্ধে লড়াই। প্রশান্ত মহাসাগরে থার্গেসের সান দিয়েগো শহর, সুদূর বিস্তৃত সমুদ্র সৈকত, রৌদ্র করজ্জ্বল ভূমধ্যসাগরীয় আবহাওয়া, মেক্সিকান খাবার, স্পেনীয় পরিবেশে ইতিহাসের ছোঁয়া শহরে ইতিউতি। এসবের টানে সারা বছর পর্যটকের আনাগোনা লেগে থাকে। বর্তমানে এই শহর আমেরিকার বায়োটেকনোলজি হাব হয়ে উঠেছে। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, সান দিয়েগো, সল্ক ইনস্টিটিউটের মতো একাধিক নামজাদা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে শহরে। এবছর তাই এমনই এক শহরকে বেছে নেওয়া হয়েছিল এসিআরের সম্মেলনের জন্য। বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে ক্যান্সার চিকিৎসা ক্ষমতা উন্নত হচ্ছে, এমন এক আসুক যাতে মানুষ সর্বশান্ত হয়ে প্রিয়জনকে বাঁচাতে অক্ষম হন, ঘর ঘর উজাড় হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে উন্নত চিকিৎসা অবস্থা রোগীর মৃত্যুহার উল্লেখযোগ্য হারে কমেছে। ক্যান্সার নিয়ে বহু রোগী দীর্ঘদিন বেঁচে আছেন, সম্পূর্ণ সুস্থ না হলে তাদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। আমেরিকা যেমন মৃত্যুহার 33% কমেছে, উন্নত চিকিৎসার অন্যতম কারণ পার্সোনালাইজড ট্রিটমেন্ট, অর্থাৎ রোগী বিশেষে তার জন্য নির্দিষ্ট চিকিৎসা। এক্ষেত্রে গবেষক চিকিৎসাতে সাহায্য করছে এআই। তো নির্দিষ্ট যে চিকিৎসা অবস্থা সেখানে এআই এর একটা ভূমিকা রয়েছে। এসিআরের সম্মেলনে ছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ক্যান্সার গবেষক অরিন্দম বসু। তিনি জানান, প্রজেক্ট জিনি নামে একটি প্রকল্প শুরু হয়েছে। এতে অংশ নিচ্ছে 19টি ক্যান্সার সেন্টার। এই প্রকল্প লক্ষ্যই হচ্ছে ক্যান্সার সংক্রান্ত হাজার হাজার ক্লিনিকের তথ্য, জিনোমিক তথ্য এআই এর সাহায্যে একত্রিত করা। প্রতিটি ক্যান্সার রোগের রোগ চরিত্র ভিন্ন। এহেন কর্কট রোগের বৈশিষ্ট্যগুলো যত বিশদে জানা সম্ভব হবে, তত ক্যান্সারকে বাগে আনা সহজ হবে। ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে এটি প্রকল্প হাতে নিয়েছে, নাম টিম ওম। এন্ডোমেট্রিয়াল ক্যান্সার নিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই ক্যান্সারে বাসাবাদে জয়ের পর্দায় টি ওম্বের লক্ষ্যে এন্ডোমেট্রিয়াল ক্যান্সারকে ভালো করে জানা, রোগের প্রথম পর্যায়ে তাকে চিহ্নিত করতে পথ খুঁজে বের করা। তো এতে রোগীকে বাঁচানো সহজ হয়। যাই হোক, মূল বিষয়টা হচ্ছে পার্সোনালাইজ যে ট্রিটমেন্ট, সেখানে কিন্তু এআই একটা তার ভূমিকা রাখছে আগামী দিনে। এই বিষয়ে আরও ডেভেলপমেন্ট দেখা যাবে, আমরা দেখতে পাবো। এ নিয়ে আরও অনেক লেখা আসবে অলরেডি। সংঘর্ষ বিরতির মধ্যেই নরমে গরমে হুঁশিয়ারি। তো আপাতভাবে সংঘর্ষ বিরতি গাজাতে চলছে, কিন্তু পরোক্ষ হুঁশিয়ারি দিয়ে ছাড়ছে না কোনো পক্ষই। ইরান ইসরায়েলের অবস্থান তাই মোটেও সুবিধাজনক বলে মনে করছে না ওয়াকিবহাল মহলের একাংশ। 300-ও বেশি ড্রোন মিসাইল দিয়ে ইসরায়েলের উপর হামলা চালানোর পর ইরান বলেছিল অপারেশন অনেস্ট প্রমিস সাকসেসফুল, তারা আর যুদ্ধ চায় না। কিন্তু ইসরায়েল যদি পাল্টাঘাত করে, এই আশঙ্কার মধ্যে সোমবার ইসরায়েলি সেনাপ্রধান সাহেব জানিয়েছিলেন পিএম অনুমতি দিলেই ইরানকে যথাযোগ্য জবাব দেওয়া হবে। এর পাল্টাই দিন তেহরানের হুঁশিয়ারি, ইসরায়েল হামলা চালালে তারা এমন অস্ত্র কাজে লাগাবে যা ব্যবহার আগে কেউ কোনোদিন করেনি। এই মুহূর্তে ইসরায়েলকে নিয়ে সবচেয়ে টেনশনে বিশেষজ্ঞরা। আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন যদিও আগেই অনেক তারা ইসরায়েলি কাউন্টার পার্টকে বলে রেখেছেন ইরানের উপর হামলা না চালানোর শর্তেই ওয়াশিংটন সমর্থন করবে তেল আবিবকে। তবু একাংশের দাবি যে কোনো সময় প্রতিশোধ নিতে পারে, ইরানে পাল্টা আক্রমণ করাতে পারে ইসরায়েল। এই আশঙ্কা থেকে ইরান তাদের পারমাণবিক কেন্দ্রগুলিকে সাময়িকভাবে করে দিয়েছে বলে মনে করা হচ্ছে। পরমাণু শক্তিধর দেশগুলির উপর নজরদারি চালাতে 1957 সালে রাষ্ট্রপুঞ্জ অ্যাটমিক এনার্জি এজেন্সি গড়ে তোলে। দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। অ্যাটমিক এনার্জি এজেন্সি 1957 সালে রাষ্ট্রপুঞ্জটা নিজে তৈরি করে। নিয়মিত তারা রিপোর্ট জমা দেয় নিরাপত্তা পরিষদে। ইদানিং তারা ইরানের পরমাণু কেন্দ্রের উপর তদারকি শুরু করেছে বলেও জানা গিয়েছে। তার মানে কি ইরানও কোমর বেঁধেছে, ছড়ালো জল্পনা। এ নিয়ে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, সূত্রের খবর। ত্রাণ নিরাপত্তার দায়িত্বে থাকা গাজার 8 পুলিশ কর্মী মারা গিয়েছেন ইসরায়েলি স্ট্রাইকে। ত্রাণ শিবিরে ইসরায়েলের হামলা অবিলম্বে বন্ধে রাজ্যে জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। যাতে নিহার দেশ তবু অনড়ই। এদিন আবার দক্ষিণ লেবাননে হামলা চালিয়েও তারা হেজবোল্লার এক শীর্ষ কমান্ডারকে মেরে ফেলেছে বলে দাবি তেল আবিবের। তো এখানে খুব গুরুত্বপূর্ণ
এবং এটা কনসার্নিং বিষয় রয়েছে। অ্যাটমিক পরমাণু হামলা ইরান চালাতে পারে কি না সে নিয়ে ক্ষতি দেখা হচ্ছে, রাষ্ট্রপুঞ্জ থেকেও সেটা দেখা হচ্ছে, বা ইসরায়েল নতুন করে হামলা চালাতে পারে কিনা সেটা একটা ভাবার বিষয়। এর প্রভাব সারা বিশ্বে রয়েছে। আমরা এর আগে আলোচনা করেছি, তেলের ওপর প্রভাব রয়েছে। ইরান তৃতীয় সবচেয়ে বড় ওপেক গোষ্ঠীর মধ্যে রপ্তানিকারক দেশ। তো তার প্রভাব, তার উৎপাদনের উপর কতটা প্রভাব পড়বে ইত্যাদি ইত্যাদি সেই সমস্ত বিষয়েও আলোচনা হয়েছে। তো এটা একটা খুব কনসার্নিং বিষয় আন্তর্জাতিক ক্ষেত্রে, ভারতের ক্ষেত্রে, ভারতের অর্থনীতির ক্ষেত্রে, এবং সারা বিশ্বে প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার নেমে গেছে। এটা আমরা বিভিন্ন নিউজে দেখেছি, সে নিয়ে এখানে আলোচনা করছি না, কারণ শেয়ার বাজারে ওঠানামা চলতে থাকে এবং যত যুদ্ধের আশঙ্কা ঘনিয়ে আসে সেক্ষেত্রে শেয়ার বাজারে পড়ে যাওয়াটা একটা স্বাভাবিক বিষয়। তো যাই হোক, এই নিয়ে আমরা পরে আরও অন্যান্য আলোচনা দেখতে পাবো। আজকের গুরুত্বপূর্ণ নিউজ এডিটোরিয়াল ডিসকাশন এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।